আজকে আমরা এমন একটা মার্ডার কেস নিয়ে কথা বলবো যেটা প্রায় ৩ দশক ধরে ধামাচাপা পড়েছিল। আর এর সমাধানের চাবিকাঠি লুকিয়েছিল ভিকটিমের বলা শেষ একটা মাত্র লাইনের মধ্যে। কিভাবে একটা মাত্র বাক্য ৩৫ বছর পরে একটা খুনের মামলার মোড় ঘুরিয়ে দেয়? আচ্ছা, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই জট খোলার চেষ্টা করব। সগীরা একটা নাম বলেছিল আর জিজ্ঞেস করেছিল, তুমি এখানে কেন? আমি তো তোমাকে চিনি। ভাবা যায়, এই সামান্য একটা লাইন একজন সাহসী সাক্ষী এই কথাটা ৩০টা বছর ধরে মনে রেখেছিলেন। আর এই কথাটাই এমন এক ষড়যন্ত্রের দরজা খুলে দেয় যা শেকড় ছিল ক্ষমতার একদম চূড়া পর্যন্ত। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সময়টা ছিল ২৫শে জুলাই ১৯৮৯, ঢাকার এক ব্যস্ত রাস্তা। ৩৪ বছর বয়সী একজন অর্থনীতিবিদ সগীরা মোর্শেদ স্কুল থেকে তার মেয়েকে আনতে যাচ্ছিলেন। ঠিক তখনই তাকে গুলি করে হত্যা করা হয়। অফিশিয়ালি বলা হলো এটা নাকি একটা ছিনতাইয়ের ঘটনা, যেটা ভুল দিকে মোড় নিয়েছিল। মানে দৃশ্যটা ছিল অনেকটা এরকম: মোটরসাইকেলের দুজন লোক, একটা ব্যাগ ছিনতাই, আর তারপরে গুলির শব্দ। কিন্তু যাকে একটা সাধারণ ছিনতাই বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, সেটা আসলে ছিল বিশাল এক ষড়যন্ত্রের শুরু। তো এখান থেকেই আসল প্রশ্নটা ওঠে, যদি একজন প্রত্যক্ষদর্শী ছিলেন যিনি সগীরার শেষ কথাগুলোও শুনেছিলেন, তাহলে মামলাটা কেন পুরো ৩০টা বছর ধরে এভাবে অন্ধকারে চাপা পড়ে রইল? কি এমন ছিল যা একটা মার্ডার ইনভেস্টিগেশনকে মাঝপথে থামিয়ে দিতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে ক্ষমতার এক ভয়ঙ্কর খেলায়, যা ন্যায় বিচারে পথটাকেই পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। পুরো প্রক্রিয়াটা একবার দেখুন। প্রথমে ভাড়াটে খুনির ক্ষমতার কানেকশন খুঁজে পাওয়া গেল। জানা গেল খুনি মারুফ রেজা ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে। তাকে গ্রেফতার তো করা হলো, কিন্তু প্রায় সাথে সাথেই ছেড়েও দেওয়া হলো। এরপর কি হলো? মেন্টু নামে একজন একদম নিরীহ কৃষককে এই কেসে ভাসিয়ে দেওয়া হলো, আর তাকে বিনা দোষে ৩ বছর জেলও খাটতে হলো। এখানেই শেষ না। এরপর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বোন আদালতে একটা রিট করেন, আর একজন বিচারক সেই রিটের উপর ভিত্তি করে তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন। মানে অনির্দিষ্টকালের জন্য তদন্ত বন্ধ। আর মামলাটা যাতে আর কখনোই আলোর মুখ না দেখতে পারে, সেটা নিশ্চিত করতে পোস্টমর্টেম রিপোর্টের মতো জরুরি ফাইল পর্যন্ত কোর্টের রেকর্ড থেকে গায়েব করে দেওয়া হয়। ৩০টা বছর! ভাবা যায়, পুরো ৩০টা বছর ধরে এই মামলাটা বিচার ব্যবস্থার একটা কালো অধ্যায় হয়ে ঝুলেছিল। এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতা চাইলে কতটা ভয়ঙ্করভাবে ন্যায় বিচারকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। ৩ দশক ধরে যে বরফ জমেছিল, সেটা গলতে শুরু করলো একদম অপ্রত্যাশিত একটা ঘটনা থেকে। মানে ৯০-এর দশকে সগীরার স্বামী দুজন ভিন্ন ভিন্ন প্রধানমন্ত্রীর কাছে গিয়েও কোনো ফল পাননি। কিন্তু বহু বছর পর ২০১৯ সালে একটা লাইভ টিভি শোতে এই পুরনো মামলাটা নিয়ে কথা ওঠে। আর সেই শোতে থাকা একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিষয়টা হাইকোর্টের নজরে আনেন। এরপরে হাইকোর্টে ৩০ বছরের পুরনো স্থগিতাদেশ তুলে নেয় আর পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। ভাবুন একবার, একটা টেলিভিশন শোয়ের আলোচনা শেষ পর্যন্ত ৩০ বছরের অচলাবস্থা ভেঙে দিল। আচ্ছা, এবার পিবিআইয়ের হাতে তদন্তের ভার এলো। কিন্তু সমস্যা হলো, তাদের শুরু করতে হয়েছিল বলতে গেলে একদম শূন্য থেকে। কারণ মামলার কোনো ফাইলপত্রই তো অবশিষ্ট ছিল না। তাই তাদের প্রথম কাজটাই ছিল প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ। পিবিআইয়ের প্রথম মিশন ছিল ১৮৮৯ সালে সেই রিকশা চালককে খুঁজে বের করা। আর অবিশ্বাস্য হলেও সত্যি, কয়েক মাস খোঁজাখুঁজির পর তারা সালাম মোল্লাকে খুঁজেও পায়। আর তিনি সগীরার শেষ কথাগুলো হুবহু মনে রেখেছিলেন। তার এই সাক্ষ্য থেকেই এটা পরিষ্কার হয়ে যায় যে খুনি সগীরার পরিচিত কেউ ছিল। আর এই একটা তথ্যেই ব্যাস পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল। সন্দেহের তীর তখন সোজা গিয়ে পড়ল পরিবারের ভেতরের মানুষদের ওপর। তাহলে আসল প্রশ্নটা হলো, এই হত্যাকাণ্ডের পেছনে ঠিক কারা ছিল? তদন্ত যত এগোতে থাকলো, ততই এক অবিশ্বাস্য আর ভয়ঙ্কর পারিবারিক ষড়যন্ত্রের জাল ধীরে ধীরে খুলতে শুরু করল।
এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে সগীরার জা শাহিন আর ভাসুর ডক্টর হাসান আলী, যারা ছিল মূল পরিকল্পনাকারী। তাদের সাহায্য করেছিল শাহিনের ভাই রেজওয়ান, যে সগীরাকে চিনিয়ে দিয়েছিল, আর শুটার ছিল সেই মারুফ রেজা, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে। সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? তদন্তের সময় এই চারজনই পুলিশের কাছে নিজেদের ভূমিকা স্বীকার করেছিল। কিন্তু মোটিভটা কি ছিল? কারণটা শুনলে সত্যি অবাক হতে হয়। একদম তুচ্ছ, ঘরোয়া হিংসা। সগীরার যা শাহিন, সগীরার উচ্চ শিক্ষা তার বুদ্ধিমত্তাকে সহ্য করতে পারত না, আর এই ছোটোখাটো পারিবারিক রেষারেষি থেকেই তাকে একটা শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে শাহিন আর তার স্বামী। আর এই কাজের জন্য তারা মারুফ রেজাকে 25,000 টাকায় ভাড়া করে। সেই সময় 25,000 টাকা মানে আজকের দিনে প্রায় 6 লক্ষ টাকারও বেশি। কিন্তু তাদের প্ল্যানটা গণ্ডগোল হয়ে গেল এক মুহূর্তে। সগীরা শাহিনের ভাই রেজওয়ানকে চিনে ফেলে। রেজওয়ানই সেখানে গিয়েছিল সগীরাকে হিটম্যানের কাছে চিনিয়ে দেওয়ার জন্য। আর সগীরা যেই মুহূর্তে তাকে চিনে ফেলে চিৎকার করে, ঠিক সেই মুহূর্তে একটা সাধারণ শিক্ষা দেওয়ার পরিকল্পনা একটা নৃশংস হত্যাকাণ্ডে পরিণত হয়। তো 4 জন অপরাধী যখন স্বীকারোক্তি দিয়েছে, তখন তো মনে হওয়াই স্বাভাবিক যে 35 বছর পর হলেও ন্যায় বিচার অবশেষে পাওয়া যাবে। কিন্তু চূড়ান্ত রায়টা ছিল একেবারে স্তম্ভিত করে দেওয়ার মতো। ফলাফলটা দেখুন। যারা ছিল মূল পরিকল্পনাকারী, অর্থাৎ ডক্টর হাসান আর তার স্ত্রী শাহিন, তারা পেলেন খালাস। আর যাদের ভাড়া করা হয়েছিল সেই মারুফ রেজা আর রেজওয়ানের হলো যাবজ্জীবন কারাদণ্ড। মানে যারা তদন্তের সময় খুনের পরিকল্পনার কথা স্বীকার করেছিল, সগীরার নিজের সেই আপনজনেরাই কিনা আদালত থেকে ছাড়া পেয়ে গেল। এই রায়ের পর সগীরা মোর্শেদের পরিবার স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল। তাদের কথা ছিল একদম পরিষ্কার, মূল পরিকল্পনাকারীরা যদি খালাস পেয়ে যায় তবে এটা সর্বোচ্চ ন্যায় বিচার হতে পারে না। বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে যাবে। তাদের কাছে এই রায়টা ছিল 35 বছরের লড়াইয়ের সাথে এক নির্মম উপহাস। তো সগীরা মোর্শেদের মামলাটা অফিশিয়ালি এখন বন্ধ, কিন্তু একটা গভীর প্রশ্ন রেখে গেছে। যখন ক্ষমতাবানরা এভাবে খালাস পেয়ে যায়, তখন সেটাকে কি আসলেই একটা রায় বলা উচিত, নাকি এটা স্রেফ একটা সমাপ্তি, একটা গল্পের অসমাপ্ত শেষ?